রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধান জানিয়েছেন, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশনও ত্রয়োদশ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু তারপরও নির্বাচন নিয়ে কেন সন্দেহ, সংশয় কাটছে না? কেন কেউ কেউ নির্বাচন চাচ্ছে না? এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। সেনাপ্রধানও জানালেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু নির্বাচন কেন্দ্রিক সংকট কিংবা সংশয়ের অবসান কেন হচ্ছে না? আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। নির্বাচন কেন্দ্রিক সংশয় না কাটার পেছনে কিছু কারণ তো আছে। প্রথম কারণ সেটা হলো বাংলাদেশে রাজনীতিতে হুটহাট এমন সব বিষয় ঘটে যে সেটা আগে থেকে প্রেডিকশন করা যায় না। এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল নানান রকমের খেলোয়াড় থাকে, যে কারণে মানুষের আস্থার সংকট সৃষ্টি হয় এবং সেই আস্থার সংকটেই মানুষ ভুগছে। ফলে সাধারণ মানুষ সহ অনেকেই যখন দেখে যে বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচন চাচ্ছে, সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে, এমনকি কোনো কোনো উপদেষ্টা বলেছেন যে কোনো উপায়ে নির্বাচন হবে। সরকারের মধ্যে অত্যন্ত প্রভাবশালী যে প্রেস সেক্রেটারি, তিনি কেউ কেউ এরকমও মনে করেন যে অনেক উপদেষ্টার থেকেও তিনি প্রভাবশালী, তিনিও বলছেন ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন হবেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে স্যার বলেছেন, মানে প্রধান উপদেষ্টা বলেছেন, এরপরে আর কোনো কথা নেই। আইন উপদেষ্টা আজ এমন মন্তব্য করেছেন, হবেই। আইন উপদেষ্টা বলেছেন, সেনা প্রধান বলেছেন, সেনাবাহিনী প্রস্তুত। সুতরাং এত স্টেক হোল্ডার প্রস্তুত থাকবার পরেও নির্বাচন কমিশন বলেছে এই সপ্তাহের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচনের। তারপরেও কিছু সংশয় থাকছে এই জন্য যে ইতিমধ্যে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে যদি আপনি ধরেন যে বিএনপি অন্যতম প্রধান বড় দল, তারপরে এনসিপি এবং জামায়াত ইসলামীও ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা রাখে এরকম রাজনৈতিক দল, এবং তারপর অন্যান্য আরও অনেক দল আছে। সেই ক্ষেত্রে এনসিপি বলছে জুলাই সনদ নিয়ে তাদের বেশ কিছু আপত্তি আছে এবং বাস্তবায়নের বিষয় নিয়ে তাদের কিছু আপত্তি এবং প্রস্তাবনা আছে। সেটা না হলে তারা এই সনদে স্বাক্ষর করবে না, এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামায়াত ইসলাম তারা বলছে যে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ দুইটারে পিআর পদ্ধতিতে নির্বাচন লাগবে, তা না হলে তারা আন্দোলন গড়ে তুলবে। যদিও জামায়াত ইসলাম নির্বাচনের জন্য বিএনপির থেকেও প্রস্তুতিতে বেশি এগিয়ে গেছে, এই অর্থে যে বেশিরভাগ জায়গায় তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ফলে একদিকে বিএনপি সহ সমমনা দল এবং সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি বা বিভিন্ন যে রাষ্ট্রযন্ত্র যারা নির্বাচনে কাজে লাগে, তারা নির্বাচনের পক্ষে থাকলেও রাজনৈতিক শক্তির মধ্যে একটা অংশ নির্বাচন নিয়ে বাজারে সংশয় সন্দেহ ছেড়ে দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করে। কিন্তু যারা রাজনীতি বোঝেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন, গতি প্রকৃতি বোঝেন, তারা কেউই এই সন্দেহ আমলে নিচ্ছেন না এবং মনে করেন, আমি ব্যক্তিগতভাবে সব জায়গায় বলছি এবং আপনারা এখানেও বলছি, আমার ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এবং যারা আজকে নানান রকমের যদি, তবে, কিন্তুর ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, বিলম্বিত বা ক্ষেত্র বিশেষে বানচাল করবার মতো ভূমিকা নিচ্ছেন, তারাও শেষ পর্যন্ত ওই যদি, কিন্তু, তবে ঝেড়ে ফেলে নির্বাচনে আসবেন। এর
কিছু লজিক্যাল কারণ আছে। সেই কারণটা এরকম, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, সরকার ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে যাবার পরেও, তাহলে সেনাবাহিনী এইখানে প্রত্যক্ষভাবে স্টেক হোল্ডার না হলেও, যেহেতু দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতা লাগছে, নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে তাদের সহযোগিতা লাগবে, ফলে এখানে তাদের একটা সে থাকবে। তারা নির্বাচন হয়ে যাক এটা চাচ্ছে এবং চাবে। দ্বিতীয় হলো, যদি তারপরও এই শক্তিগুলো মাঠে থাকে এবং নির্বাচন হতে দিবে না বা করবে না এরকম পর্যায়ে থাকে, তখন একটা স্ট্রিট ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা আনফর্চুনেটলি হয়, যেটা আমরা কেউই চাই না, সেই সুযোগে পতিত ফ্যাসিবাদের অনেকে মাঠে নেমে পড়ে একটা স্ট্রিট ভায়োলেন্সকে আরো বেশি সহিংস করবার সম্ভাবনা আছে। এমনটি কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। রাইট, সেই ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রকে শৃঙ্খলার মধ্যে আনবার জন্য, শান্তিপূর্ণ পরিস্থিতিতে আনবার জন্য সেনাবাহিনীর আর বিকল্প থাকবে না। তখন ক্ষমতা কাদের হাতে যাবে সেটা আপনারা বুঝতেই পারেন। আর ক্ষমতা যদি এইভাবে অন্য কারো হাতে চলে যায়, তাহলে এই এনসিপি, এই জামায়াত ইসলাম, এই বিএনপি কিংবা এই উপদেষ্টারা কিংবা এই সরকারের অনেক লোকজন কারা কারা নিরাপদ থাকবেন সেই সংশয়টাও অনেকের মাথায় আছে। ফলে কোনো তৃতীয় পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়া, ইন্ডিয়ার আধিপত্য বিস্তারে সহায়তা করা কিংবা পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার পথ তৈরি হয় সেরকম কিছু করার দিকে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি যাবে না, এটা আমার বিশ্বাস। ফলে বিভিন্ন রকমের সুবিধা আদায় করবার জন্য, দর কষাকষি করবার জন্য, এই রকম নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নটা কেউ জিয়ে রাখলেও শেষ পর্যন্ত প্রত্যেকেই নির্বাচনে আসবে এবং একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হবে। নিশ্চয়ই আপনি অবগত আছেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যেমনটি সাম্প্রতিক সময়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। হ্যাঁ, সেটাই আমি বললাম যে কেউ কেউ বলছে হবে না। নাসির পাটোয়ারি একদিকে বলছেন নির্বাচন হবে না, তার আক্রমণ থেকে সেনাবাহিনী রক্ষা পাচ্ছে না, সেটার চমৎকার একটা রিপ্লাই দিয়েছেন আজকে সেনাপ্রধান যে এরা নতুন, বয়স কম, সন্তান তুল্য, এক সময় বড় হবে, ম্যাচিউরড হবে, তখন তারাই এইসব কথার জন্য লজ্জিত হবে ভুল বুঝতে পেরে। সুতরাং এই সেনাবাহিনীর সন্তান তুল্য এবং আমাদের ছোট ভাই তুল্য এরা এসব বলছে, কারণ হচ্ছে তারা আসলে এখনো অ্যাক্টিভিজমের মধ্যে আছে। রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতা হয়ে ওঠেনি। আগে যে অ্যাক্টিভিজমের মধ্যে ছিল সেই প্রভাবটা রয়ে গেছে এবং অ্যাক্টিভিস্টদের কথার ধরন যা, কার্যক্রম যা, ফেসবুক নির্ভর যে রাজনীতি সেটা প্রচারণা, সেগুলার ঘুরপাক খাচ্ছে, সেগুলোর মধ্যে তারা বয়স কম। আর একটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের কারো কারো মধ্যে তার ট্রমা আছে, কারো কারো মধ্যে সেটাকে কেন্দ্র করে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে তারা বিরাট কিছু হয়ে যাবে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হিসেবে। সেই সব নানান রকমের এক্সপেকটেশনও কোথাও কোথাও হোঁচট খেয়েছে। আবার তারা রাজনৈতিক শক্তি হিসেবে আসায় আগে সবার যেরকম সহানুভূতি, মায়া, ভালোবাসা, সমর্থন পাচ্ছিল সেটাও পার্শিয়াল হয়ে গেছে। কারণ অন্য রাজনৈতিক দলগুলোর যখন তারা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হয়ে গেল তখন তো আর সেরকম আগের মতো সেই ভালোবাসা, সহানুভূতি, সরকারের আনুকূল্য পাচ্ছে, সরকারের সেই আশীর্বাদের হাত কি সরে গেছে? এইটা কেউ কেউ মনে করেন, অনেকে এরকম ধারণা পোষণ করেন যে সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে একটা অংশ তারা বাংলাদেশে এই যে -2 এক সময় চেয়েছিল, যে আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী বা এই দুই পরিবার থেকে রাজনীতিকে বের করে আনবে বা বাংলাদেশে অন্য ধরনের তাদের চাওয়ার মতো রাজনীতি তারা তৈরি করবে, সেই মনোভাব তো এখনো কারো কারো রয়ে গেছে। তারা চাচ্ছিল হয়তো যে এনসিপিকে কেন্দ্র করে এমন একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক যাতে করে তাদের যেরকম রাজনীতি তারা চাচ্ছিল সেটাকে সামনে নিয়ে আসতে পারে। সেই হিসেবে শুরুর দিকে এই সরকার এনসিপিকে সাংঘাতিকভাবে দৃষ্টিকটুভাবে পেট্রোনাইজ করছিল, আশ্রয় প্রশ্রয় দিচ্ছিল, তাদের প্রতি স্নেহের বাড়ি বর্ষণ করছিল। এই বাড়ি মারি পিটুনি না, বর্ষণ বা পানি বর্ষণ করছিল, ঝিরঝিরে ঠান্ডা পানি।
তো সেইখান থেকে একসময় যখন দেখেছে যে এরা আসলে ওই রকম ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল পাওয়ার হয়ে ওঠেনি, তাদের বিরুদ্ধে বরং নানান রকমের চাঁদাবাজি, দখলদারি, নারী কেলেঙ্কারি সহ নানা রকম অভিযোগ আসতে শুরু করলো, তাদের মধ্যে অনেকের সুর বেজে উঠলো, নিজেদের মধ্যেই অনৈক্য, এক এক নেতার বিরুদ্ধে এক একজন কথা বলতে শুরু করছে কোথাও কোথাও। সেই প্রেক্ষাপটে হয়তো এই সরকারের ওই অংশটার যারা চেয়েছিল তাদের মোহভঙ্গ হয়েছে, যে না, এদের পক্ষ নিয়ে এইভাবে দৃষ্টিকটুভাবে দাঁড়ালে এটা প্রকাশিত হবে এবং অন্য রাজনৈতিক শক্তিগুলো আমাদের শত্রু জ্ঞান করবে, ভালো চোখে দেখবে না, এরাও দাঁড়াতে পারবে না, আবার অন্যদেরকে আমরা হোস্টাইল করব, তাতে করে কি হবে, আমরা বিপদগ্রস্ত হবে এবং দেশের গণতন্ত্র বিপদগ্রস্ত হয়ে পড়বে। আমরা তো দেখছি যে লন্ডন বৈঠকের পরপরই এনসিপি এবং সরকার আমরা দেখছি এক ধরনের বিপরীতমুখী অবস্থানে রয়েছে। না, ঠিক বিপরীতমুখী অবস্থান নাই। সরকারের তরফ থেকে কিন্তু সবসময় বলা হচ্ছিল যে জুনের মধ্যে নির্বাচন। সেই নির্বাচনটা বিএনপি সহ অনেক রাজনৈতিক দল, এমনকি আমরা যারা টকশোতে কথা বলছি, আমরা তো লজিক্যালি বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা, ঈদ, তারপর হচ্ছে গিয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ঝড় বৃষ্টি বাদল বৈরিয়া পরিবেশ, ফলে যদি এই রোজার আগে নির্বাচনটা না হয় তাহলে ওই নির্বাচনটা পরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টাইম ছাড়া সুইটেবল টাইম থাকে না। বাংলাদেশে আসলে 1996 সালে একবার জুন মাসে নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সেটা জুন মাসে হয়েছিল কারণ বাধ্যবাধকতা ছিল 3 মাসের মধ্যে নির্বাচন করবার। এর বাইরে সাধারণত এই শীতের সিজন ছাড়া জাতীয় নির্বাচন হয় না, ফলে এটা ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি, বড় জোর ফেব্রুয়ারি যেটা এখন করছে। সেই বিবেচনায় সরকারের বোধোদয় হয়েছে, তারা বিএনপির সঙ্গে বা একটা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথাবার্তায় যে তারা সেই আন্ডারস্ট্যান্ডিংকে কি ভালোভাবে নিতে পারছেন এনসিপি? আন্ডারস্ট্যান্ডিংটা বলছি আমি ওই অর্থে যে ভুল বুঝাবুঝি ছিল, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনোদিন সামনাসামনি বৈঠক হয়নি। প্রধান উপদেষ্টা যখন গেছেন সরাসরি তার বক্তব্য, তার ধ্যান ধারণা, তার দেশ নিয়ে চিন্তা, তার গণতন্ত্র নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রধান উপদেষ্টা যখন শুনেছেন, তখন তারেক রহমানকে প্রধান উপদেষ্টা হয়তো আস্থায় নিয়েছেন প্রথমবারের মতো কথা বলে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের ভুল বুঝাবুঝির অবসানের মধ্য দিয়ে আমরা দেখছি যে এনসিপির সাথে কিন্তু শেষ করি আমি কথাটা, আবার প্রধান উপদেষ্টার কথা শুনেও আবার তারেক রহমান তিনিও আস্থায় নিয়েছেন যে না, ওনার চাওয়া, ওনার কথা, ওনার দেশ নিয়ে চিন্তা তো ঠিক আছে। ফলে তারেক রহমান তার দল এবং সমমনা দল সবার প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে সবার বক্তব্য যখন উপস্থাপন করেছেন, আবার সরকারের প্রধান উপদেষ্টা তিনি যখন সরকারের উদ্দেশ্য চাওয়া পাওয়াটা তার সামনে উপস্থাপন করেছেন, এই দুই পক্ষের যখন একটা বোঝাপড়ায় মিল হয়েছে, এরকম যে কনভিন্সড হয়েছে না একে অপরের কথা এবং অবস্থানে, তখন তাদের মধ্যে আগের যে দূরত্ব বা ভুল বুঝাবুঝি ছিল সেটা কিছুটা কমে আসছে। সেটা তো ঐক্যমত কমিশনও হচ্ছে, যেমনটি বলা হচ্ছে যে বিএনপির সাথে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, কিন্তু অভিযোগ করা হচ্ছে যে প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে। সম্প্রতি কিন্তু হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা অভিযোগ করেছেন যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো তিনি লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন, এবং আরেক নেতা অভিযোগ করেছেন যে বিদেশের মাটি থেকে নির্বাচনের ওহি নিয়ে এসেছেন। এরপরে আমরা শুনেছি যে একটি দলের মতামতকে আসলে প্রাধান্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা। সবকিছু মিলে আসলে সমীকরণটা বুঝতে চাই। এটা এখন প্রধান উপদেষ্টাকে যদি কেউ ইন্টারভিউ করে এবং তিনি কথা বলেন, আমার ধারণা তিনিও সেনা প্রধানের মতোই বলবেন যে ওরা আমার নাতি তুল্য, সেনা প্রধানের সন্তান তুল্য। প্রধান উপদেষ্টা বলবেন আমার নাতি তুল্য, আমারই একসঙ্গে, ওরাই আমার প্রাথমিক নিয়োগদাতা, বয়স কম, ওরা এরকম বলেছে, এটাকে আমি মিন করে বলেনি এইভাবে ধরে নিয়ে ওদের উপর ছেড়ে দিচ্ছি। সেজদা করা ডক্টর ইনুস যে তারেক রহমানকে বা বিএনপিকে বা কোন একটা দলকে সেজদা করা বা মাথানত করার মতো ওই পর্যায়ের লোক না, এই বোধটা তাদের বা অন্য নেতা সবার থাকা উচিত। ডক্টর ইনুস তার মতো করে চালাতে পারলে চালাবেন, অথবা তিনি ছেড়ে দিয়ে চলে যাবেন, তার তো হারানোর কিছু নাই। তিনি ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাকসেপ্টেড একজন মানুষ, ফলে তার সেজদা দিয়ে
কোনো কিছু বিকিয়ে দিয়ে তো নির্বাচন দেওয়ার দরকার নাই। যদি কারো কাছে উনি সেজদাই দিতেন তাহলে তো ক্ষমতায় থাকবার চেষ্টাটা প্রকাশ্য হতো। ফলে এটাকে আমি বলবো যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশকে এই অনিশ্চয়তা থেকে বের করে আনবার স্বার্থে তিনি যেটা জুনে চেয়েছিলেন জুনের মধ্যে, সেটাকে 3 মাস 4 মাস এগিয়ে এনে ফেব্রুয়ারিতে করেছেন, রোজা, ঈদ, বৈরী আবহাওয়া, পরীক্ষা এইসব চিন্তা করে। সুতরাং এইটাকে ওরা সেজদা হিসেবে দেখে যেই ভাষায় প্রকাশ করছে, এই জন্য এরাও হয়তো একদিন লজ্জিত হবে এবং প্রধান উপদেষ্টা বলার সুযোগ পেলে হয়তো ওই কথাই বলবেন যে ওরা আমার নাতি তুল্য, ওরাই একসময় লজ্জিত হবে। সম্প্রতি বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে যেমনটি জানিয়েছেন, বিচার ও সংস্কার না হলে আবারও ফিরবে পুরনো সমস্যা। তাহলে কি আসলে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, বিচার আমরা জানি যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, সেখানে আসলে সময় নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সংস্কারের আমরা অগ্রগতি কতটুকু দেখব, কতটুকু দৃশ্যমান হবে? দুইটা বিষয়, এটা এনসিপির কিন্তু চাওয়া ছিল এবং অন্য অনেক দলেরই চাওয়া ছিল যে নির্বাচনের আগে বিচারটা যাতে দৃশ্যমান হয়, দৃশ্যমান অগ্রগতি আসে বিচারের, আর সংস্কারটাও যেন একটা মোটামুটি গ্রহণযোগ্য শেপ পায়। আমার ধারণা মতে এই দুইটিই অনেকখানি এগিয়েছে। একটা হচ্ছে বিচারের প্রশ্নে শেখ হাসিনার ব্যাপারে চার্জ গঠন সহ এখানে বেশ কিছু বিচারিক কার্যক্রম এগিয়েছে, সেটা চলমান থাকবে এবং সেটা আরও এগিয়ে যাবে। আরও তো নির্বাচনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা আছে এর মধ্যে আমরা আরও অনেক অগ্রগতি দেখব। আর একটা হচ্ছে এই যে সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে ৮০-৮২টা বিষয়ে সব পক্ষ একমত হয়েছে ঐক্যমত্য কমিশন। কিন্তু সেখানেও তো আমরা দেখছি যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু এখনো রাজনৈতিক অঙ্গনে মত পার্থক্য রয়েছে, ঘোষণাপত্র নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে হতাশা রয়েছে। সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এবার আমরা দেখেছি জুলাই সনদের খসড়াকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি প্রারম্ভিক অংশ এবং 84টি স্বীকৃত বিষয় ঐকমত্যের কথা বলা হয়েছে, যেখানে 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে দলগুলো, এর মধ্যে 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং বলা হয়েছে একটি চুক্তিপত্রের কথা। আমরা বর্তমান সময়ে দেখছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু আইনি ভিত্তির বিষয়ে এক ধরনের মত পার্থক্য আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে বিএনপির অবস্থান যদি আমরা বিবেচনা করি, বিএনপি আরো ছাড় দেবে কি? আপনি যে পরিসংখ্যান দিলেন যে 15টা বিষয়ে নোট অফ ডিসেন্ট, মানে অ্যাকচুয়ালি এই সংখ্যা আরো অনেক বড়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো ধরা হয়েছে। 15টার মধ্যে 10টাই বিএনপি দিয়েছে, কিন্তু 5টায় যে অন্যরা দিয়েছে সেটা তো আলোচনায় আসছে না। তার মানে নোট অফ ডিসেন্ট অন্যরাও দিয়েছে। সেটাই বলেছি, 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে বাকি রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, এখন অন্যরাও নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট সবার দেওয়ার অধিকার আছে। যেখানে যেখানে একমত হতে পারবে না, প্রত্যেকটা ইস্যুতে সব দল একমত হয়ে গেলে এত দূরে আলোচনারই দরকার ছিল না। শুধু হেডলাইনগুলো দিত ঐকমত্য কমিশন, টিকমার্ক দিত সবাই, দিয়ে চলে আসতো যে আমরা সবাই সহমত ভাই। এখন ফেসবুকে সহমত ভাই হওয়াও সহজ, আবার ভিন্নমত ভাই হওয়াও সহজ। আর এইখানে ঐকমত্য কমিশনে ব্যাপক আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, যুক্তিতর্ক হয়েছে। হওয়ার পরে যেখানে যেখানে অনেক জায়গায় বিএনপি ছাড় দিয়েছে, অনেক জায়গায় অন্য দলগুলো ছাড় দিয়েছে এবং 84টা ইস্যুতে তারা একমত হয়েছে। এটা বিশাল অর্জন। বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করায় আলাপ আলোচনার মাধ্যমে এইরকম সব দল একমত হওয়ার ঘটনা বিরল। এখন যেহেতু এই মেয়াদ, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু আরও 1 মাস বাড়ানো হয়েছে, এর মধ্যে যেই যেই জায়গায় দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে এবং যেখানে যেখানে গ্যাপ আছে, বিভিন্ন দলের মধ্যে নিশ্চয়ই এই গ্যাপটা কিছু হলেও কমে আসবে। এর মধ্যে কোথায় কমবে, কতটুকু কমবে সেটা আগাম বলা মুশকিল। বিএনপির উচিত হবে, দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে, বড় দল, সেই ক্ষেত্রে ওই অভিজ্ঞতা মাথায় রেখে রাষ্ট্র, গণতন্ত্র, নানান বিষয় তাদের যেরকম মাথায় রাখতে হবে, নির্বাহী বিভাগ, অন্য বিভাগের ক্ষমতা, সেটা মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে
যে ছোট দলগুলো যেন বড় দলের কাছে আস্থার সংকটে না ভোগে, সেটাও বড়র এটা মাথায় রাখতে হয় যে তাদের কোনো আচরণ, কাজ এবং কোনো ভূমিকায় যেন ছোট দলগুলোর মনে না হয় যে ওরা তো চান্স পেলে আমাদের গিলে ফেলবে, সুতরাং আমরা তো এইটা মেনে এদের সঙ্গে রাজনীতি করতে পারি না, এই সুযোগ থাকা উচিত না। সুতরাং তাদের আচরণের কাজে ভূমিকায় ছোট দলগুলো যাতে আস্থাশীল হয় সেই পর্যায়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আরও কোথায় কোথায় ছাড় দেওয়ার সুযোগ আছে, যেমন ধরেন নিম্ন কক্ষে যে পিআর চাচ্ছে কিছু দল, এটা চাওয়ার জন্য চাওয়া, তারাও জানে যে তৃতীয় বিশ্বের যেসব দেশে, পাশের দেশ নেপাল নিম্নকক্ষে পিআর হওয়াতে কিভাবে আনস্টেবল হয়ে যায়, বাংলাদেশে নিম্নকক্ষে পিআর দেওয়া মানে দেশটাকে একদম ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। সুতরাং নিম্নকক্ষের পিআর চাওয়াটা উচ্চ কক্ষের পিআর আদায়ের জন্য একটা প্রেশার এলিমেন্ট হিসেবে ব্যবহার করছে এই দলগুলো, এটা অনেকে মনে করে। কিন্তু উচ্চকক্ষে পিআরের প্রশ্নে যেই বড় বাধাটা, সেটা হচ্ছে যদি নিম্ন কক্ষ থেকে যেসব আইন প্রণয়নের জন্য তারা আলোচনা করে উচ্চকক্ষে পাঠাবে, তার সবগুলোতেই যদি উচ্চকক্ষ ভেটো দেওয়ার ক্ষমতা রাখে এবং আবার নিম্নকক্ষে ফেরত যায় এবং আবার তারা সংশোধন করে পাঠাবে, উচ্চকক্ষ অনুমোদন দিবে, তারপর হয়, তাহলে কিন্তু আইন প্রণয়ন, দেশ আগানো এটা সম্ভব হবে না। ফলে সেইখানে উচ্চকক্ষের পিআর থেকে এই দলগুলি সরে আসতে পারে, প্রথমবারের মতো ওই রকম থাকতে পারে যে এক বছর একটা পার্লামেন্ট আমরা দেখব, অথবা হতে পারে সেইখানে ওই আইনের মধ্যে কিছু শর্ত প্রযোজ্য হতে পারে যে এই বিষয়ের পরিবর্তন বা আইন বা এটা হলে উচ্চকক্ষ সেখানে ভেটো দিতে পারবে না, মতামত দিতে পারবে, তাদের আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে, মতামত দিবে, কিন্তু বাধ্য করতে পারবে না নিম্নকক্ষকে সেটা চেঞ্জ করে পাস করার জন্য। কিন্তু কিছু কিছু স্পর্শকাতর যেই বিষয়গুলোকে মানে স্বৈরতান্ত্রিক হওয়ার মতো পর্যায়ে যাওয়ার উপাদান যেখানে যেখানে থাকতে পারে, ওই বিষয়গুলি একটু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য হয়তো উচ্চকক্ষের হাতে ক্ষমতা দিতে পারে যে এই বিষয়ে আইন পাস করতে হলে নিম্নকক্ষকে উচ্চকক্ষের অনুমোদন লাগবে। এইভাবে যদি একটা সমঝোতায় কিছু আইন প্লাস মাইনাস করে করা যায়, সেই আলোচনাটা আগানো যেতে পারে। ফাইনালি নিশ্চয়ই বিএনপি যতখানি ছাড় দেওয়া সম্ভব ছোট দলগুলোর জন্য গণতন্ত্রের স্বার্থে, ভবিষ্যৎ স্বৈরতন্ত্র না হয় তার স্বৈরতন্ত্রের পথ রোধ করতে কতটুকু আসলে ছাড় দিতে রাজনৈতিক দলগুলো প্রস্তুত? যেমনটি আমরা দেখলাম যে জুলাই জাতীয় সনদের একটা প্রস্তাব, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না। আমরা দেখেছি দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি। বিএনপি এখানে আপত্তি করেছে। কিন্তু জানতে চাই, আমরা নিকট অতীতে দেখেছি যে একজন ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা থাকলে কিভাবে আসলে গণতন্ত্র থেকে আসলে স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায়। একজন ব্যক্তির হাতে এই যে সংস্কার নিয়ে এত মাস ধরে কথা হলো, এতদিন ধরে, এবং আরো এক মাস বাড়ানো হলো, এবং অনেকগুলো বললেন 84টা বিষয়ে সবাই একমত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দল থেকে নেওয়ার যে বিষয়ে একমত হয়েছে, 70 অনুচ্ছেদে যে পরিবর্তনের অঙ্গীকারের বিষয়ে একমত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনার যে অগ্রগতি হয়েছে, তারপর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়ে যে অগ্রগতি হয়েছে, এরকম অনেক বিষয় অগ্রগতি হয়ে যাওয়াতে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রধানমন্ত্রীর যে ক্ষমতা কিছুটা কমানো, রাষ্ট্রপতির বাড়ানো, সেই বিষয়ে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, সেই বিষয়ে যে একমত হয়েছে, এই সমস্ত বিধিবিধান ওই এক ব্যক্তির হাতে যে ক্ষমতা থাকা মানে, দুই পদ থাকা মানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার অধিকারী হওয়ার যে বিষয়টা ছিল, সেটা অটোমেটিক্যালি আর থাকছে না অনেকখানি। এখন একটা দল, সেই দলেরই অধিকার তারা দলের প্রধান কারে রাখবে, সেই দলের যে সংসদ সদস্য তাদেরই অধিকার তারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করবে। সুতরাং এইটা ওই দলের এমপিদের উপর এবং ওই দলের কাউন্সিলর যারা, তাদের হাতে ছেড়ে দেওয়াটাও কিন্তু গণতান্ত্রিক। আপনি ধরে বেঁধে সেইখান থেকে নিয়ে আসবেন, এটাও তো গণতান্ত্রিক না যে আপনি বাধ্য করবেন। সুতরাং সেই দল যদি মনে করে যে দলের ঐক্য ধরে রাখার স্বার্থে, দলের গণতান্ত্রিক অধিকারের কথা বলছিলেন ডক্টর সায়েদ, কিন্তু রাজনৈতিক দলগুলো দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা করে সেটিও প্রশ্ন সাপেক্ষ। সে আলোচনায় ফিরতে চেয়ে আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে এটি আসলে একটি রাজনৈতিক দলের অধিকার, সেই দলের প্রধান কে হবে। কিন্তু রাজনৈতিক দলে আসলে গণতন্ত্রের চর্চাটা কতটুকুন হয়, আর যে অধিকারের কথা আপনি বলছেন, কর্মীরা সেই অধিকারের প্রয়োগ কতটুকু করতে পারে? না, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাটা এখনো আপ টু দ্য মার্ক না, এই অভিযোগ আছে। কিন্তু সেখানেও গণতন্ত্র একেবারে নেই এমন না। অনেক দলেরই, বিএনপি তাদের অনেক কমিটিতেই তারা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে, তাদের কেন্দ্রীয় কমিটি কাউন্সিল হয়, এবং তাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে পর্যন্ত কাউন্সিল হয়, নির্বাচন হয়। কিছুদিন আগেই আপনার বিএনপির সহযোগী সংগঠন ড্যাব, তাদের প্রত্যক্ষ ইলেকশনের মাধ্যমে কমিটি নির্বাচিত হলো। একটা উৎসব মুখর পরিবেশে ঢাকার একটা স্কুলে সেন্টার করে ভোট হলো সব মেম্বারদের। এখন এইভাবে কিছু কিছু প্র্যাকটিস হচ্ছে। যেখানে যেখানে ল্যাকিং আছে সেখান থেকে উঠে আসতে হবে, এটা আমাদের সবার চাওয়া। দলও চেষ্টা করছে, অন্যান্য দলেও অনেক দলেই রাজনৈতিক এরকম গণতান্ত্রিক চর্চাটা আছে। যেটুকু ল্যাকিং আছে সেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই আছে, এই দলগুলোর মধ্যে আছে, এবং তারা সেখান থেকে উঠে আসবে। এখন তারপরেও একটা রাজনৈতিক দল যেহেতু আছে, তাদের একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মোতাবেক তারা দলের নেতৃত্ব নির্ধারণ করবে। সেই নেতৃত্ব নির্ধারণে যদি পুরোপুরি গণতান্ত্রিক পন্থার চর্চা নাও হয়, বাইরের কেউ এসে কি নির্বাচিত করে দিয়ে যেতে পারবে? অথবা বাইরের কেউ এসে এই দলীয় গঠনতন্ত্র লিখে দিয়ে যেতে পারবে? সেটা সম্ভব। বিধিবিধান বাংলাদেশের যা আছে, সেই বিধিবিধানের বাইরে যদি গঠনতন্ত্র হতো, তাহলে সেটা চ্যালেঞ্জ করে যে কেউ মামলা করতে পারে ওই দলের গঠনতন্ত্র নিয়ে। সুতরাং দল, সভা, সমিতি, সংঘ যা কিছুই করতে চাক, তার দেশে একটা বিধিবিধান আছে না? সেই বিধিবিধান মেনে দল গঠন হয় এবং সেই দলের গঠনতন্ত্র হয়। সেই দল অধিকার রাখে তাদের নেতৃত্ব নির্বাচনের। আমরা সেখানে গণতন্ত্রের ব্যত্যয় দেখলে আমরা তার সমালোচনা করতে পারি, তাদের গাইড করতে পারি, তাদের উপর প্রেসার ক্রিয়েট করতে পারি, দলের ভেতর থেকে প্রেসার। দল পরিচালিত হওয়া আসলে কতটা গণতান্ত্রিক? ডেফিনেটলি দল যদি মনে করে এটা সহি, আপনি কেন অগণতান্ত্রিক বলবেন? গণতন্ত্রের সংজ্ঞায় কি সেটি পড়ে? দল সহি মনে করে এক জিনিস, আর গণতন্ত্রের সংজ্ঞা তো আরেকটা জিনিস। গণতন্ত্র মানে হচ্ছে মেজরিটির মত। ওই দলের মেজরিটি যদি এটা মত দেয় যে এক দলের এক ব্যক্তির হাতেই দলও থাকবে, মত দেয় নাকি নির্দেশ মেনে নেয়? শান্ত, এটা এখানে নিশ্চয়ই পার্থক্য আছে। নির্দেশ মেনে নেওয়াটাও তো একটা মত। তারা নির্দেশ ভঙ্গ করুক, কে বলেছে আর দস্তখত দিয়ে মেরুদণ্ড বন্ধক রেখে দল করতে? যারা এত কথা বলে তারা যদি মনে করে তার মেরুদণ্ড সোজা আছে এবং নির্দেশ দিলে সে মানবে না, এটা গণতান্ত্রিক না। অনেক দল আছে করার জন্য, বা দল করতেই হবে কেন? তাকে সবাইকেই রাজনীতি করতে হবে, সবাইকেই পদ নিতে হবে, সেটা কেন? বড় বড় কথা বলবে আর নিজে যদি মনে করো অগণতান্ত্রিক, তাহলে প্রতিবাদ করবে না, তারা নির্দেশ মেনে নিবে, এটাই বা কেন? সুতরাং যেহেতু নির্দেশ মেনে নিচ্ছে, বুঝতে হবে এখানে তার সায় আছে। এখন সেই সায়টা সে তার স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, অথবা সেটাকে ন্যায্য মনে করছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটাও হতে পারে। আপনি আমি কি কখনো এটা নিয়ে গবেষণা করেছি যে একটা দলের কত শতাংশ লোক মানে নিজের পছন্দের বাইরে বাধ্য হয়ে এইসব নির্দেশ মানছে? তার উপর কোনো গবেষণা আছে? কোনো কাজ হয়েছে? শুধু কিসের ভিত্তিতে আপনি বলবেন যে সে বাধ্য হয়ে মানছে? তো সবই স্পেকুলেশন, সবই হাইপোথিসিস। কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সব লেয়ারের কমিটি গঠন হয়, এমনকি একদম শীর্ষ পর্যায় পর্যন্ত, দলের প্রধান পর্যন্ত, তাহলে সেটা গণতন্ত্র উত্তরণের জন্য দলের মধ্যে প্র্যাকটিস থাকলে তার প্রভাব রাষ্ট্রে। যে বাস্তবতার কথা আপনি বলছেন, সেই বাস্তবতা থেকে আমরা কতটা দূরে? আমরা অনেকখানি দূরে। এটা সত্য যে আমাদের রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্র চায়, দেশের মধ্যে ভোটের অধিকার চায়, কিন্তু দলের মধ্যে ভোটের অধিকার এবং ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ, সেইখানে অনীহা আছে অনেক দলের বা অনেক শাখার অনেক জায়গায়।
সেইখান থেকে উঠে আসার চেষ্টা হচ্ছে। আপনাকে ইতিপূর্বে আমি একটা সহযোগী সংগঠনের ড্যাবের নির্বাচনের উদাহরণ দিয়েছি, এবং বিএনপিতে এটা আলোচনা হচ্ছে ভবিষ্যতে তারা বিভিন্ন সংগঠনে, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন জায়গায় ভোটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচনের দিকে যাবে। এখন এতদিন ধরে চলে আসা একটা প্র্যাকটিস হঠাৎ করে একদিনেই তো চেঞ্জ করে ফেলতে পারে না, কিন্তু যত দ্রুত পারে তত দলের জন্য, দেশের জন্য মঙ্গল হবে। আবার একটু জুলাই সনদের প্রসঙ্গে আসতে চাই। জুলাই সনদের সমন্বিত খসড়ায় যেমনটি বলা হয়েছে, আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদ। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, তা ঠিক হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে কি জুলাই সনদ সবকিছুর ঊর্ধ্বে? সংবিধান, আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদ, এমনটি বলা হচ্ছে। শোনেন, প্রশ্ন তোলা যাবে না বললেই কি প্রশ্নের ঊর্ধ্বে সব থাকে? মোস্তাক ইন্ডেমনিটি করেছিল, সেই ইন্ডেমনিটি কি টিকেছে? তারপরে এই আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের পরিবারের সুরক্ষা আইন আরও কি সব হাবিজাবি ঢুকিয়ে বলেছিল এটা পরিবর্তনযোগ্য না। সেই সংবিধান কি আছে? সেটা মেনে চলছে এখন এই দেশ? বা ভবিষ্যতে যেই সংবিধানের যেই সংস্কার হবে ওগুলা কিছু থাকবে? তাদের কোনো ইন্ডেমনিটি, কেউ এখানে হাত দিতে পারবে না, আদালত হাত দিতে পারবে না, সংসদের বাইরে কারো এখানে এখতিয়ার নাই। তো সেই সব কোনো কিছু কি টিকলো শেষ পর্যন্ত? যদি কোনো বিধিবিধান সময়ের প্রেক্ষাপটে চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটা নিয়ে পরিবর্তন হতে পারে। যদি রাষ্ট্রের জনগণের বা জনগণের প্রতিনিধিদের কোনো ইস্যু নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয় বা মনে করে তোলা দরকার, সেটাও তারা তুলবে। প্রয়োজনে এটা নিয়ে আবার আলাপ আলোচনা হবে, আবার ঐকমত্য হবে, সময়ের সঙ্গে সেটার পরিবর্তন হতে পারে। আপনি এখানে জুলাই সনদের মধ্যে রাষ্ট্র পরিচালনার যেসব বিধিবিধান এখন আসছে, 10 বছর 20 বছর পরে পৃথিবী কোথায় এগিয়ে যাবে আমরা জানি। তখন যদি এর কোনো বিধিবিধান মনে হয় যে এই রাষ্ট্র পরিচালনা করবার জন্য এখন এই বিধিবিধান উপযুক্ত নয়, তখন কি করবে? এখন নির্বাচন কমিশন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, এখনো যদি মনে হয় যে না, রাজনীতিবিদরা তত্ত্বাবধায়কদের একে অপরের প্রতি যে অনাস্থা ছিল, সে অনাস্থা থেকে সবাই উঠে আসতে পেরেছে। যদি কখনো মনে হয় যে অন্যান্য বিধি ব্যবস্থা পরিবর্তনের ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সেখানে হস্তক্ষেপের সুযোগ আর থাকছে না, যেটা পৃথিবীর অন্যান্য দেশে হয়, সেই রকম ব্যবস্থা আসলে এই তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল হতে পারে না? আপনি কি মনে করেন 100 বছর 1000 বছর ধরে এই তত্ত্বাবধায়ক সরকারই থাকতেই হবে বা থাকবে, বা অন্য কোনো পদ্ধতিও কি আসতে পারে না? গণতন্ত্র এখনো পর্যন্ত সেরা মনে হচ্ছে, গণতন্ত্রের অনেক ত্রুটি এখন বেরোচ্ছে। রিফাইন অন্য কোনো স্টাইল বা গণতন্ত্রের অন্য কোনো ফর্মুলার গণতন্ত্র তো আসতে পারে, কিন্তু অন্য কোনো রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাও তো ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানীরা সামনে আনতে পারে, যেখানে মনে হবে যে হ্যাঁ এটা ভালো হবে। এইখানে আপনার নিম্নকক্ষে পিয়ারের বিষয়টা এবার ধরেন হচ্ছে না। ভবিষ্যতে যদি মনে হয় যে পৃথিবীর অন্য দেশে যেখানে পিয়ার সিস্টেম আছে সেখানে কোনো কোনো উপাদান উপকারী হবে, তাহলে একটা মডিফাইড পিয়ার সিস্টেম এখানে আনা, তাহলে কি আনা যেতে পারে না? সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকতে হবে, এটা নিয়ে পরিবর্তনের সুযোগ থাকতে হবে। এই পরিবর্তনটাই হচ্ছে গণতন্ত্র। পরিবর্তন কেন করা যাবে না? প্রশ্ন কেন তোলা যাবে না? রাষ্ট্রের জনগণ যদি চায়, হ্যাঁ, এইখানে বলতে পারে যে কোনো সরকার বা এমপি সংখ্যাগরিষ্ঠ থাকলেই যখন তখন চেঞ্জ করতে পারবে না, সবকিছুতে হাত দিতে পারবে না। এই বিষয়ে হাত দিতে হলে তাকে গণভোটে যেতে হবে। গণভোট যেহেতু আবার চালু হচ্ছে, কারণ রাষ্ট্রের জনগণের চাওয়ার প্রশ্ন এখানে জড়িত, ফলে ঢালাওভাবে এই কথা আমার মনে হয় না যে ঐকমত্য কমিশনের বলা উচিত বা বলেছে। আমার মনে হয় বিশেষ সমন্বিত খসড়ায় কিন্তু এমনটি এসেছে না, সেটা হলে ঠিক হয়নি। ঠিক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।